যে আমাদের এই প্ল্যানিংটা হয় কি আমরা আগের বছর গেছিলাম এভারেস্ট বেস ক্যাম্পে মোটামুটি আমাদের দেশে যত মানুষ এভারেস্ট বেস ক্যাম্পে চেনে তার থেকে বেশি চেনেন বিদেশে, অথচ নেপাল আমাদেরই পার্শ্ববর্তী। তো এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার সময় আমরা প্রথম আবারামলাম বা ছোটো ছোটো যে 6500 বা 7000 মিটারের উচ্চতার পর্বতগুলো সেগুলো আমরা দেখি। তো এরার সময় আমরা প্রথম যেদিন লাস্ট আমাদের ট্রেকিং ছিল সেদিনকে আমরা দেখেছিলাম যে কিছু বিদেশি বাঁদিকের একটা পাহাড়গুলো ওগুলো উঠে যাচ্ছে। তো সেদিন আমাদের মাথায় প্রথম প্রশ্নটা আসে যে এরা বাঁদিকে কোথায় যাচ্ছে। তো আমাদের গাইড যে কুমার রায় উনি আমাদের বলেন যে উপরে আরেকটা পাহাড় আছে প্রায় 6500 মিটার উঁচু, ওটা পাহাড়টা বড়। সেটা মোটামুটি কিছুটা টেকনিক্যাল নলেজ থাকলে যাওয়া যেতে পারে। তো আমরা তখন থেকে আমি আর ওই দাদা প্রথমত ভাবতে থাকি যে কীভাবে এই জিনিসটা একটা প্ল্যানিং করে। আমরা প্রথমে ছিলাম 6 জন। আমরা যখন প্রথমে ট্রেকিং স্টার্ট করি তখন আমরা ছিলাম 6 জন, আস্তে আস্তে অনেকে কমতে থাকে বিভিন্ন কারণের জন্য। তারপরে আমরা এখন এই 3 জনই দাঁড়িয়েছি। তো আমি দুজনকে জানাই যে মোটামুটি নীলা পিক 6500 মিটার উঁচু একটা পর্বত, এবং সেখানে আমাদের যদি যেতে হয় তাহলে শুধু ট্রেকিং হবে না, সেখানে আমাদের ক্লাইম্বিং করতে হবে। তো সেটা নিয়ে আস্তে আস্তে রিসার্চ শুরু হয়। আমি কিছু জায়গা থেকে কিছু দাদাদের থেকে জানতে চাই এবং জানতে পারি যে আমরা ওই একই রাস্তায় এভারেস্ট রিজিয়নেই পড়ে জিনিসটা, শুধু ন্যাশনাল পার্ক দুটো আলাদা। এভারেস্টটা পড়ে হচ্ছে সাগরমাথা ন্যাশনাল পার্কের আন্ডারে, আর আমাদের নীলা পিক পড়ে হচ্ছে মাকালু বরুণ বলে একটা ন্যাশনাল পার্ক আছে তার আন্ডারে। তো আমরা কাঠমান্ডুতে গিয়ে প্রথম পৌঁছাই, রক্সাল বর্ডার ক্রস করে ওখান থেকে গাড়ি ভাড়া করে কাঠমান্ডু যাই। কাঠমান্ডু থেকে ধীরে ধীরে আমরা বুম গিয়ে পৌঁছাই গাড়ি নিয়ে। বুম থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে পঞ্চবক্রি পেরিয়ে কোলাকারকা এই জায়গাগুলো বেরোতে থাকি। বুমের উচ্চতা ছিল মোটামুটি ধরুন 2000 মিটার বা 2200 মিটারের মতো। তারপরের দিন আমাদের যাওয়ার জায়গা ছিল চলে। আমরা সকাল মোটামুটি 6:30-7টা নাগাদ বেরোই। দীর্ঘ 35 কিলোমিটার পথ আমাদের হাঁটতে আছে। তার কারণ আমরা ভেবে রেখেছিলাম যে আমরা যদি 35 কিলোমিটার একদিনে না হাঁটতে পারি তাহলে আমাদের একটা রেস্ট ডে আছে। তার কারণ ওখান থেকে আরেকটু 4-5 কিলোমিটার মতো একটা গাড়ি যাওয়ার জায়গা আছে, কিন্তু সেখানে যদি যেতে চাই গাড়িতে যতক্ষণ সময় লাগবে তারপরেও আমাদের শরীর টায়ার্ড হয়ে যেতে পারে। সেই জন্য সেদিন আরও বাকি রাস্তা যাওয়া যাবে। তো আমাদেরকে প্রথম দিনই একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে 35 কিলোমিটার, আর সারা রাস্তায় আমরা একটা মানুষকে দেখতে পাচ্ছি, একটা সিঙ্গেল মানুষকে বলে জল খাওয়ার জন্য আর মোমো খাওয়ার জন্য একটা জায়গা পেয়েছিলাম, আধা ঘন্টা বিশ্রাম। বাকি সারাদিন হেঁটেছি আমরা। বিকাল 5:30-6টা নাগাদ আমরা গিয়ে পৌঁছাই চোলেম বলে একটা জায়গা। চোলেমের হাইট ছিল মোটামুটি 3200 মিটারের। চোলেম পৌঁছানোর পর আমরা কি করি যে আরেকটা দিন এখানে রেস্ট নেবো, কারণ কি আমরা বাড়ি থেকে বেরোনোর পর একটু রেস্ট পাই। আমাদের কাঠমান্ডু পৌঁছেছি আমরা 10:30 নাগাদ। ভোরবেলা 3:30 আমাদের গাড়ি ছিল, ওই গাড়ি নিয়ে আমরা 5:30টায় পৌঁছেছিলাম বুমে। সেই জন্য আমাদের রেস্ট হয়। তো আমরা চেয়েছিলাম যে একটা দিন রেস্ট নিই। রেস্ট ডেতে আমাদের সকালবেলা থেকে আমরা দেখতে পাই যে প্রচণ্ড তুষারপাত। তো আমাদের প্রথমেই ভয় আসে যে আমাদের এখানে এই লেভেলে যদি তুষারপাত হয় তাহলে উপরে আরও কী কী হতে পারে। তো সেটা নিয়ে আমরা একটু ভয় পাই। কিন্তু তারপরের দিন একদিন রেস্ট নেওয়ার পর আমরা সকালবেলা 7টা-7:30টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। ওই দিনকে প্রায় 28 কিলোমিটার পথ আমরা চলি। 28 কিলোমিটার পথ চলে 4600 মিটারের পিক একটা আমরা ক্রস করি। 4600 মিটারের পিক ক্রস করার পর আমরা গিয়ে পৌঁছাই 4300 মিটার পঞ্চপুকুরি বলে একটা জায়গা। পঞ্চপুকুরি হচ্ছে 5টা পুকুরি, 5টা পুকুর ঠিক না, তার মধ্যে যেখানে পাহাড়ের জল এসে জড়ো হয় ওই রকম 5টা আছে। তার মধ্যে 3টে বরফ জমা আর 2টো একদম কালো হয়েছিল, যেটা কিছু দেখা যায় না, জলও নেই, বর্ষাকালে হয়তো জল আসে। ওখান থেকে আরও 300-400 মিটার নিচে যাওয়ার পর আমরা গিয়ে পৌঁছাই কোলাকারকা বলে একটা জায়গা। কোলাকারকার হাইট উচ্চতা ছিল 3900 মিটারের। ওখান থেকে পরের দিন আমরা বেরোই। বেরিয়ে ওখান থেকে আমরা ফোটে বলে একটা জায়গায় গিয়ে পৌঁছাই, সেটার উচ্চতা আরও কম, 3600 মিটার। আমাদের একটা সবথেকে বড় চ্যালেঞ্জ হয় এই ট্রেকে, মোটামুটি সব কটা ট্রেক বা ক্লাইম্বিংয়ে হয় কি সবসময় উপরের দিকে উঠতে হয় এবং সাবমিটের পরে নিচের দিকে আস্তে আস্তে নামতে হয়। আমাদের এখানে রাস্তাটা ছিল পুরোটাই উঠতে। তো প্রথমের দিকে আমাদের যেরকম উঠতেও হয়েছে নামতেও হয়েছে। পাহাড়ের বুকে উঠে 1000 মিটার উঠে যদি আপনাকে 500 মিটার নামতে হয়, আপনার মাথায় ধরে রাখতে হবে যে আমাকে 2000 মিটার আরও উঠতে হবে, কারণ 500 মিটার নেমে পড়েছে। তো এই জায়গাগুলো পেরোনোর পর আমরা গিয়ে পৌঁছাই আপনার কোলাকারকা বলে জায়গাটায়। ওর পরের দিন ফোটে বলে জায়গাটায়।
কোর্টে গিয়ে আমরা রেস্ট নিই না, কারণ আমাদের প্ল্যানিং ছিল আমরা ফেরার সময় মুক্তিনাথ দর্শন করব। তো সেটা আলটিমেট হয়নি। তো কেন হয়নি সেটাও বলছি। আমরা কোর্টে পৌঁছানোর পরের দিন ওখান থেকে বেরিয়ে সকালবেলা বিকালে পৌঁছই টাংনাং বলে একটা জায়গায়। টাংনাংয়ের উচ্চতা মোটামুটি 4200 মিটার। 4200 মিটারে পৌঁছানোর পর রাত্রিটা ওখানে রেস্ট নিই। তারপরের দিন সকালবেলা আমরা বেরিয়ে ওখান থেকে লাস্ট রেস্ট নেওয়ার জায়গা হচ্ছে খাড়ে। খাড়ের হাইট রেস্ট রুম আছে, আপনার ট্রেঘাট আছে খাড়েও। তারপরে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু তারপরে আর কিছু না। খাড়েতে গিয়ে পৌঁছানোর পর আমাদের নেক্সট দুদিন ওখানে রেস্ট নিতে হবে। শুধু রেস্ট না, পাহাড়ে তো এইভাবে রেস্ট হয় না। পাহাড়ে আমাদের সকালবেলা উঠে হাইকে যেতে হতো, এবং হাইক থেকে ফেরার পর আমাদের ট্রেনিং শুরু হতো, এবং আমাদের ট্রেনিং হচ্ছে। আমরা প্রথম দিন বেরিয়ে মীরা বেস ক্যাম্প পৌঁছাই। মীরা বেস ক্যাম্প পৌঁছে ওখানে ট্রেন আছে, চারপাশের পরিবেশটা দেখা। তারপরের দিন আমরা ফেরতে আসার পর আমাদের লাঞ্চ হয়, এবং লাঞ্চের পর আমাদের ট্রেনিং ঘন্টা দুয়ের পর কীভাবে পাহাড়ে, এতদিন তো পাহাড়ে হেঁটে ঘুরে বেরিয়ে দেখেছি, কিন্তু পাহাড়ে চড়তে গেলে কীভাবে তার প্রশিক্ষণ কীভাবে হয় সেই সমস্ত ইকুইপমেন্টস আমাদের বোঝানো হয়। আমাদের ওখানে পার্সোনাল শেরপাও একজন থাকে, তিনি আমাদের ব্যাপারগুলো বুঝিয়ে দেন কোন জিনিসে কীভাবে কাজ হয়, এবং আমাদের ট্রেনিং দেন। আমরা সেই ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পর রাত্রিটা ওখানে রেস্ট করার পর পরের দিন আমরা বেস ক্যাম্প পৌঁছাই, এবং বেস ক্যাম্প পৌঁছে ওখান থেকে আরও 800 মিটার উঁচুতে অ্যাডভান্স ক্যাম্প। একটা ব্যাপার, অ্যাডভান্স ক্যাম্পের বেস ক্যাম্পের উচ্চতা ধরুন 5200 সামথিং, 5300 মিটার। ওখান থেকে অ্যাডভান্স ক্যাম্প আরও 700 মিটার উঁচু, 700-800 মিটার উঁচু। উপরে গিয়ে আমরা দেখতে পাই যে ওখানে তো কিছুই থাকে না, ওখানে সবই টেম্পোরারি ব্যাপার। টেম্প পিচ করে আমাদের চালু হয়ে যাবে। এবং আমরা যখন প্রথম বেস ক্যাম্প ছাড়ার পর একটা রাস্তা, মানে 100 মিটার যাওয়ার পর একটা পয়েন্ট পড়ে, যেটাকে ক্র্যাম্পন জোন। ক্র্যাম্পন জোন হচ্ছে বুকের তলায় কাঁটা লাগিয়ে নেওয়ার একটা জায়গা, যে যার পর থেকে আর পায়ে হাঁটতে পারবো না, আমাকে কাঁটা লাগিয়ে হাঁটতে হবে। এবং প্রত্যেকে রোপ ফিক্সিং করে প্রত্যেকের কোমরে দড়ি লাগিয়ে একে অন্যের সাথে চলা, যাতে কেউ যদি কোনোভাবে বিপদে পড়ে তাহলে আমরা আগে পিছনে দুজন যেন তাকে উঠে করতে পারি। এভাবে চলা শুরু হয়। আধা ঘন্টা চলার পরে শুরু হয় তুষারপাত, যেটা আমরা ছোটোবেলা বইয়ে পড়েছিলাম যে তুষার ঝড় কী হয়। আর এখানে একটা কথা বলে রাখি, অ্যাডভান্স ক্যাম্পের উচ্চতা মোটামুটি এভারেস্টের ক্যাম্প 1-এর থেকেও উঁচু। এভারেস্টের বেস ক্যাম্প পরে হচ্ছে 5300 সামথিং মিটার, 5400 মিটার দূর। 5400 মিটার থেকে ক্যাম্প 1-এর উচ্চতা পড়ে 5600 মিটার। কিন্তু এখানে আমাদের অ্যাডভান্স ক্যাম্পের উচ্চতা ছিল 5880 মিটার, মানে 5900 মিটার। এবং একটা কথা বলে রাখা ভালো যে 4000-4500 মিটারের পর থেকে আমাদের শরীরে আর কোনো রকমভাবে কোষ তৈরি হয় না। কোষ আমাদের শরীরে নষ্ট হওয়া শুরু হয়, কিন্তু নতুন কোনো কোষ তৈরি হয় না। অর্থাৎ আমাদের হাতে একটা লিমিটেড টাইম, আমরা এই টাইমের উপরে সাবমিট করতে হবে, এবং আমাদেরকে বেস ক্যাম্পে ফেরত আসতে হবে যতটা নিচে পাওয়া যায়। নাহলে আমাদের কোষ এত তাড়াতাড়ি মরছে, আমরা হয়তো আর বেশি দিন মারব, মানে বেশিক্ষণই মারব, এবং বুকে কার্বন জমাতে শুরু হবে। আমরা অ্যাডভান্স অক্সিজেন সাপোর্ট ওখানে ছিল, কিন্তু আমাদের দিতে হয় না। এবং আমাদের একটা ভালো ব্যাপার হচ্ছে, আমরা এর আগেও 5000 মিটার, 5500 মিটারে 2-3টে শৃঙ্গ আমরা আরোহণ করেছিলাম, কিন্তু উইদাউট ট্রেনিং। তো আমাদের মনের মধ্যে একটা বল ছিল যে 5000-5500 আমরা ট্রেনিংও আমরা রিচ করতে পারবো, এবং আমাদের শারীরিক কোনোভাবে কোনো সমস্যা নেই। পাহাড়ে মোটামুটি 5000 মিটারের উপরে অনেকেরই ব্লাড বেরোতে পারে মুখে, নাক দিয়ে ব্লিডিং হয়, খাবার হজম হয় না, মাথা ধরে থাকে, গা গোলায়, এগুলো হয়। কিন্তু আমাদের মোটামুটি কারোরই কোনো রকম শারীরিক সমস্যা দেখা দেয়নি, আমরা সুস্থ ছিলাম। আমরা অ্যাডভান্স ক্যাম্পে যখন পৌঁছাই, অ্যাডভান্স ক্যাম্পে পৌঁছানোর আগে আমাদের কমা থেকে বেস ক্যাম্প থেকে আমাদের লাঞ্চ প্যাক করে দিয়েছি, যাতে আমরা রাস্তায় কিছুটা সময় খেয়ে জিরিয়ে নিতে পারি। কিন্তু তুষার ঝড়ের মধ্যে বিশেষ করে আমরা জল খাবার পর্যন্ত জায়গা পাচ্ছি। এতটাই তুষার ঝড়, আমরা 10 ফুটের বেশি কিছু দেখতে পাচ্ছি না। আমরা শুধু আমি আমার আগের জনকে আর আমি আমার পিছের জনকে দেখতে পাচ্ছি। আমার দড়িতে টান করলে আমি দাঁড়িয়ে যাচ্ছি, আমার আগের দড়িতে যদি টান করে, তাও মানে আমার দড়িতে টান করলে আমার সেরকম আমার জন্য হোল্ড করবে, এইভাবেই কথা। আর প্রতি 2 পা 3 পা এগোনোর পরে আমাদেরকে 10 বার করে নিঃশ্বাস করতে, নাহলে পারা যাবে না। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে দড়ি বাঁধা, প্রত্যেকে, না হলে একজন যদি কোনোভাবে রিভার্সে পড়ে যায় তাহলে বাঁচার উপায় নেই, কোনোভাবেই নেই, কারণ ওকে ওখানে রেখে বেঁধে রেখেই আমাকে চলে আসবে।
এবং জায়গাটা এতটাই রিস্কি, আমি যদি বেস ক্যাম্পে ফেরত না আসতে পারি আমাকে কোনো হেলিকপ্টার রেস্কিউও করতে পারবে। আর একটা হেলিকপ্টার রেস্কিউ করতে গেলে মোটামুটি 2.5 লাখ টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে লাগে ওখানে, শুধু একজনের মাথা পিছু রেস্কিউ করে লুটলা পর্যন্ত নামিয়ে দেওয়ার জন্য। তো আমরা খাবার কিছু খেতে পারিনি গোটা রাস্তায়। জল আমাদের দুজনের থার্মোফ্লাক্স খারাপ হয়ে যায়। আমরা সেরপর থেকে অল্প করে জল খেতে খেতে একটা থার্মোফ্লাক্স থেকে সবাই 300 মিলিলিটার 400 মিলিলিটার ভাগ করে খেতে খেতে আমরা অ্যাডভান্স ক্যাম্পে পৌঁছাই। ওই জলটা বরফ হয়ে যায় না, যেটা থার্মোফ্লাক্সে ছিল বলেই বরফ হয়, নাহলে বরফ হয়ে গেছে। কারণ নর্মাল বোতলে জল আপনি 10 মিনিটের মতো রাখতে পারবেন না, 10 মিনিটের পরেই ওটা জমে যাবে। আর ওখানে জলের উৎস হচ্ছে বরফ। বরফ যদি আমি বসে স্টোভে না গলাতে পারি তাহলে আমি জল খেতে পারবো না, এবং সেটার জন্য একটা প্রসিডিওর আছে। আমি যে কোনো জায়গায় বসে স্টোভ দিয়ে জল গরম করে জল খেতে পারবো না, ওখানে অনেক নিয়ম আছে, আমার ফাইনও হয়ে যেতে পারে। আমি যদি কোনো একটা প্লাস্টিকও পাহাড়ের বুকে ফেলে আসি, সেগুলো আসছি আমার ফাইনও হতে পারে, একটা বড় অ্যামাউন্ট চার্জ করে সকাল সকাল। তো আমরা অ্যাডভান্স ক্যাম্প পৌঁছাই মোটামুটি 3:30 বিকাল 3:30 পৌঁছানোর পর আমাদের যে প্যাকেট লাঞ্চ ছিল ওটা আমরা খাই, রুটি আর তরকারি। রুটি তরকারি খাওয়ার পর অ্যাডভান্স ক্যাম্প থেকে আমাদের চা আর স্যুপ দিয়ে যায়, এবং চা স্যুপ যখন আমরা 5:30 বাজে আমরা খাচ্ছি তখন আমরা জানতে পারি যে আমাদের এখনই ঘুমাতে হবে। তার কারণ রাত্রির 12টার থেকে আমাদেরকে প্রিপেয়ার হতে হবে, এবং 1টা থেকে 1:45-2টোর মধ্যে যে করেই হোক আমাদেরকে রওনা দিতে হবে ফাইনাল সাবমিট পুশের জন্য। আর আমাদের এই সাবমিট পুষে আমাদের যেমন স্বপ্ন ছিল আমার বাড়ির লোকের, এদের বাড়ির লোকের, আমাদের অনেক বন্ধু বান্ধব, তারা অনেকেই আশা করেছিল। তো আমরা সেই জন্য আর ওই রাতে ঘুমোতেই পারি, মানে আধা ঘন্টা 45 মিনিটও আমরা ঘুমোতে পারিনি। আমরা জাস্ট চোখ বুঝেছি, তারপরেই আমাদের শেরপা এসে আমাদের ডেকে দেয়, সকালে আমাদের চা দেয়, চা দেওয়ার পর ব্রেকফাস্ট দেয়, ব্রেকফাস্ট দিয়ে আমরা মোটামুটি 1:30টার মধ্যে তৈরি হয়ে যাই। রেডি হয়ে নেওয়ার পর, এবং বলে রাখি এখানে যে ড্রেসগুলো পরতে হয়, ড্রেসগুলো পুরোটা পরার পরে তার ওজনই প্রায় 10 কেজির বেশি। ওই হাইটে আপনার শরীরে যদি 100 গ্রামও বেড়ে যায়, আপনার মনে হবে যে 100 গ্রাম আমি কোথায় ফেলে রেখে ছেড়ে রেখে আসতে পারবো, এতটাই উঁচু, কারণ অক্সিজেনের প্রবলেম হচ্ছে। তো আমরা ওই ড্রেস আপ করি, ড্রেস আপ করে মোটামুটি 1:45 নাগাদ আমরা রওনা দিই ফাইনাল সাবমিটের উদ্দেশ্যে। হ্যাঁ, পুরো অন্ধকার, হেড টর্চের আলোতে আমরা সাবমিট পুশ করি। এবং যখন সাবমিট পুশ করি, ওই রাত্রে চোখের সামনে অনেক মানুষের স্বপ্ন ভেঙে ফেলেছে, অনেক মানুষ ওই রাত্রে আমরা বেরিয়ে 100 মিটার 150 মিটার হয়তো রিচ করেছি। 100-150 মিটার যাওয়ার পরে দেখেছি অনেক বিদেশি মানুষ, তারা ফিরত যাচ্ছে, তাদের স্বপ্ন ভেঙে গেছে। আমার মধ্যে তাদেরও স্বপ্ন ছিল, তারা হয়তো আমার থেকে বেশি শক্তিশালী, আমার থেকে বেশি প্ল্যানিং করে তারা হয়তো এসেছে। এবং যেহেতু বিদেশি, সেইখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের দেশের 100 টাকা নেপাল কারেন্সিতে 160 টাকা, কিন্তু বিদেশে যেহেতু ডলার, সেই জন্য ওরা ওই অ্যামাউন্টটা অনেকটাই বেয়ার করতে পারে, যেটা আমরা পারি না। আমরা বাঙালি ছেলে বলুন বা ভারতের লোকেরা বলুন, আমরা সেটা পেরে উঠি না। তো ওরা মোটামুটি রাত্রিরে বেরিয়ে অনেকেই ফেরত আসে, বাঙালি কাউকে সেভাবে দেখতে পাইনি। আমরা ধীরে ধীরে চলতে থাকি। একটা সময় লাস্ট 1.5 ঘন্টা হাঁটার পরও আমরা বুঝতে পারি যে আমরা একই জায়গায় স্টে করে যাচ্ছি। মানে পাহাড়ের রাস্তা তো সোজা উপরের দিকে উঠে না, আপনাকে রাস্তা আঁকিয়ে বাঁকিয়ে চলতে হবে। তার কারণ, প্রথম কারণ হচ্ছে ঢাল, পাহাড়ের এত ঢাল, আর ওই হাইটের বরফ, সবুজ বরফ, নীল বরফ, ওই বরফ লাখ লাখ কোটি কোটি বছর ধরে জমে আছে। অ্যাভালাঞ্চ না হলে ওই বরফ ভেঙে পড়ে না বা গলে না। তো সেই বরফে কাঁটা পরে, কাঁটার জুতো পরে হেঁটে যাওয়াটাও একটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ আপনি বা আপনারা কেউ নর্মালভাবে হাঁটতে পারবেন না। পাকে সবসময় কন্টিনিউয়াসলি আপনাকে কাঁটা পুঁতে পুঁতে উপরের দিকে হাঁটতে হবে। পুরো পায়ের কাঁটা যদি পুঁতে ফেলেন, তাহলে সেই কাঁটাটা থেকে, মানে সেই কাঁটাটা বরফ থেকে বার করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার। তার ফলে পায়ের সামনের দুটো কাঁটাকে দিতে দিতেই আপনাকে উপরের দিকে আস্তে আস্তে উঠতে হবে। তো এইভাবে উঠতে থাকি, উঠতে উঠতে প্রথম আমরা সানরাইজ দেখতে পাই। সানরাইজ যখন দেখতে পাই মোটামুটি তখন বাজে 4:30, 5:45টার সময় পিছনে ঘুরে প্রথম দেখতে পাই আমরা 5,000-8,000 মিটারের সিঁড়ি, যেটা আমাদের চোখে জলও এনে দিয়েছিল, কিন্তু আমাদের এত কষ্ট ভুলিয়ে দিয়েছিল ওই প্রথম সূর্য আলো। আমরা প্রথম এভারেস্টকে আবার দেখতে পাই। আগের বছর কালাপাথর টপ আমরা সাবমিট করেছিলাম, কালাপাথরের টপটাকে আমরা দেখতে পাই এই জায়গাতে। একটা আলাদাই ইমোশনাল ব্যাপার যে আমরা যে জায়গায় পা রেখে এসেছি এর আগেও, সেই জায়গাটাকে এত দূর থেকেও আমরা দেখতে পাচ্ছি। ওই জায়গাগুলো দেখতে পাই, এভারেস্ট দেখতে পাই, পাশে লোকসে দেখতে পাই।
কিছুটা দূরে মা কালু দেখতে পাই, তার পাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, একদম বাঁহাতে চোল দেখতে পাই। এই 5টা 8,000 মিটারের সিংহ আমরা একদম কাছ থেকে দেখেছি। আর তারপরে আমরা আস্তে আস্তে চলতে থাকি অনেক রিভার্স, এবং রিভার্সে আপনাদের মানে সকলকে আমাদেরকে খুব সতর্ক হয়ে পার হতে হয়। তার কারণ রিভার্সের উপরে সারা রাতে অনেক ঝুর ঝুরে বরফ পড়ে যায় এবং দেখে বোঝা যায় না যে আদৌ সেখানে ফাটল আছে কিনা। সকালে যখন আমরা ফেরত আসছিলাম তখন আমরা রিভার্সগুলোকে দেখতে পাই, এতটাও গভীর হতে পারে ভাবতেও পারিনি ওটার সময়। আর তার আগে দিন তুষার ঝড় অনেক দূরে যে আমরা কোন জায়গার উপর দিয়ে হাঁটছি, কারণ আমরা যেতে হবে না, ওটা জাস্ট পরে আমরা শুধুমাত্র আগে পেছনের জন্য বড় বড় করে করে দিয়েছি। 6:35 পৌনে 7টা নাগাদ আমরা বন্ধ করা সময় আমরা উপরে বসে কিছুটা টিফিন খাই, প্যাকেট লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছিল, এনার্জি ড্রিঙ্কস কিছুটা দিয়ে দিয়েছিল আর জল। আমরা উপরে কিছুক্ষণ খাই, কিছুক্ষণ বসি, 10-15 বসে পুরো প্রকৃতিটাকে দেখি, যেটার জন্য যাওয়া যে আমাদের এখানে এত বিল্ডিং, যার জন্য আমরা ফ্ল্যাট জিনিসটা দেখতেই পাই না। কিছু দূর চোখ যাওয়ার পরে চোখটা কেউ আটকে দেয়, সেই জিনিসটা আমরা উপর থেকে দেখতে পাই। এবং হিমালয় আর তার এভারেস্ট আর লুকছে এটাকে ঘরের দরজার মতো আমরা করতে পারি। আর গোটা পৃথিবী যে গোল, একমাত্র এই জিনিসটা উপর থেকেই বলে। এটা ছাড়া আর উপরে কিচ্ছু নেই, কোনো মানুষ নেই, জল নেই, খাবার নেই, প্রকৃতি আর আপনি আমি থাকি আমাদের। তারপরে আমরা আস্তে আস্তে প্রতিদিন 4টে ক্যাম্প আমাদের নামতে হয়, এবং লাস্ট 2 দিন আমরা প্রায় 4টে-5টা করে ক্যাম্প অতিক্রম করি। এবং শেষ দিন আমার এখনো মনে আছে, এমনও জায়গা ছিল যেখানে শিকল দিয়ে বাঁধা, মানে আমি ওই শিকলটাকে যদি আমরা কেউ না করি তাহলে আমাদের ব্যাগ টাচ হয়ে কোনোভাবে আমরা নিচে পড়ে যেতে পারি। এবং খুবই সাংঘাতিক জায়গা, বেশিক্ষণ থাকার নয়, বেশিক্ষণ ধরে